নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আমাদের আজকের টপিক বাংলাদেশ। আপনারা জানেন যে গত 5 তারিখ থেকে বাংলাদেশে যে অপ্রীতিকর পরিস্থিতি নতুন পর্যায়ে শুরু হয়েছে, সেই বাংলাদেশ পরিস্থিতিতে একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার দেশান্তরী হওয়ার পর বাংলাদেশ খুব স্পষ্টতই জঙ্গি জিহাদিদের দখলে চলে যায়। সেখানে সমস্ত যারা জঙ্গি কয়েদবন্দি ছিলেন, যারা রাজাকার বলে পরিচিত বা যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পাকিস্তানের হাত বা চীনের হাত শক্তিশালী করেছেন, যারা শেখ হাসিনার সময়ে দেশান্তরী হয়েছিলেন, তারা আবার বাংলাদেশে ফিরে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেছেন। বাংলাদেশের অর্থনীতি ক্রমশ তলানিতে, বাংলাদেশের জিডিপি তলানিতে, বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থির। কিন্তু তার মধ্যেও মোহাম্মদ ইউনূস তিনি যখন সুইজারল্যান্ড গেলেন, তিনি গিয়ে বললেন যে তিনি আর ফিরবেন কিনা জানেন না। তখন আমরা মনে করেছিলাম বোধহয় মোহাম্মদ ইউনূস আর ফিরবেন না, কিন্তু আমাদের অ্যাজাম্পশন ভুল। আসলে ক্ষমতা এমন একটি বিষয় যা মানুষকে অন্ধ করে দেয়। মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনা হয়েছিল বা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছিল এই কারণে, বা তাকে নিয়ে এসেছিলেন ছাত্র আন্দোলনের নেতারা এই কারণে যে এমন একটি গ্রহণযোগ্য মুখকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হবে যাতে গোটা বিশ্ব অন্তত এই উপাধি বা এই উপমা তাদেরকে দিতে না পারে যেটা একটা অরাজক রাষ্ট্র চলছে বা তালিবানি শাসন চলছে। সে কারণেই কিন্তু মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসা। কিন্তু এর পেছনের ব্যাক হিস্ট্রিটা যদি আজকে মনে করি, যে মোহাম্মদ ইউনূস নিজেও চেয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা এমন শক্তিকে দাঁড় করাতে যে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং তিনি গদিতে বসেন। এটা তার দীর্ঘদিনের ইচ্ছে, তিনি মুখে কখনো বলেন না কিন্তু বুক ফাটে তার। এই মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের গদিতে বসলেন, তখন ইউনূস যা ভেবেছিলেন আদতে তা বাংলাদেশে হচ্ছিল না। বহু সাংবাদিক বৈঠকে বহু প্রশ্নের উত্তরে মোহাম্মদ ইউনূস কার্যত বলে ফেলছিলেন যে তিনি আসলে হাতের পুতুল। কিন্তু মোহাম্মদ ইউনূস কি হাল ছেড়ে দেবেন? না, মোহাম্মদ ইউনূস বকলমে তিনি ওই ছাত্র নেতাদেরকেই সামনে রেখে একটি রাজনৈতিক দল গড়ার চেষ্টা করছেন, অর্থাৎ যাতে বিএনপি একচ্ছত্র ক্ষমতা না পায় এবং ওই ছাত্র ইমেজকে সামনে রেখে, ওই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সামনে রেখে তিনি রাজনৈতিক ক্ষমতা তিনি যাতে ভোগ করতে পারেন। এই ছবিটা ছিল 5 তারিখ পর্যন্ত পরিষ্কার। কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার যে বিবৃতি বা ভাষণ, আওয়ামী লীগের অনুষ্ঠানে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে যে নতুন করে অশান্তি শুরু হলো বাংলাদেশে, যা বোধহয় আমরা কেউই চাইনি। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে হত্যাস্থল, যেখানে তার গোটা পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, সেই বাড়িটাকেই শেষ করে দিল ওই ছাত্র নেতারা। এখন এর পেছনে কি কারণ, আগামী দিনে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে, এটা জানা খুব প্রয়োজন, কারণ আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশ। চলুন আমরা প্রথম প্রতিবেদনে নজর রাখি কি হয়েছিল 5 তারিখ। দেখুন, এর 5ই আগস্ট দুপুর বৈষম্য বিরোধী ছাত্রদের বিদ্রোহের জেরে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ই ফেব্রুয়ারি 2025-এ দেশান্তরী হওয়ার 6 মাস পূর্ণের দিনই ছিল আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় হাসিনার ভাষণ দেওয়ার কথা। ভাষণ শুরুর আগে থেকেই বাংলাদেশে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। দলে দলে জনতা জড়ো হতে থাকেন 32 নম্বর ধানমন্ডির বাড়ির সামনে। সন্ধ্যা নামতেই লাখো মানুষের ভিড় জমে শেখ মুজিবের বাড়ির সামনে। হাসিনার ভাষণের মধ্যেই ধানমন্ডিতেও রোষের আগুন ছড়িয়ে পড়ে। মুজিবের বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে উত্তেজিত জনতা। ভবনের একেবারে উপরের তলায় পৌঁছে গিয়ে আগুন ধরিয়ে দেয় জনতা। আগুনের সামনে চলে উল্লাস। রাতেই নিয়ে আসা হয় বুলডোজার। শুরু হয় মুজিবের বাড়ি ভাঙা। 32 নম্বর ধানমন্ডির বাড়িটিকে ধ্বংসস্তূপে পরিণত করার পর বঙ্গবন্ধুর হত্যাস্থল হয়ে ওঠে ওই উন্মত্ত জনতার বিজয় উল্লাস মঞ্চ।
মাইকিং করে চলতে থাকে হাসিনা ও দিল্লি বিরোধী স্লোগান। জনরোষের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনও। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যালয়ও। সেখানে একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িতেও হামলা চালানো হয়েছে। পাশাপাশি চলতে থাকে মিথ্যা মামলায় ধরপাকড়ও। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী আফরোজ শাওন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার আরও এক মডেল অভিনেত্রী সোহানা সাবা। গত বছর আগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় বহু পোস্ট করেছিলেন অভিনেত্রী শাওন। হাসিনা সরকারের সমর্থনে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন শাওন। সেই কারণেই কি সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে গ্রেপ্তার করা হলো? এদিকে বাংলাদেশে ভালো নেই ইউনূস, কারণ বাংলাদেশ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারলে একচেটিয়া দাপট দেখাবে বিএনপি। তাই ছাত্রদের সামনে রেখেই নতুন দল গড়ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্ররা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসবো। আমার সঙ্গে যারা আলোচনায় রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, স্যার আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আপনাকে স্বাগত। এবং রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত। আমি আজকের অনুষ্ঠানে উৎপল ভট্টাচার্য, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছ থেকে আসতে চাইব, কারণ বহুবার আপনারা জানেন যে বাংলাদেশ আলোচনা মানেই উৎপলবাবুর সঙ্গে আমার এই অনুষ্ঠানে প্রচুর জানার বিষয় থাকে। এই কারণে জানার বিষয় থাকে কারণ আপনাদের আগেও বলেছি যে মুক্তিযুদ্ধ 1971-এর মুক্তিযুদ্ধের সময় একেবারে ফ্রন্ট ফুটে থেকে ইস্টার্ন কমান্ডের হয়ে বাংলাদেশ বাহিনীকে সেই সময় ট্রেন্ড করা এবং সেই সময় মুক্তিযুদ্ধের লড়াই, পাশাপাশি বহু এমন ঘটনার সাক্ষী সেই সময় যিনি নেতৃত্ব দিয়েছেন। উৎপলবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে আজকে যে এই যে বাড়িটা ভেঙে দেওয়া হলো, এই বাড়িটা আগে ভাঙা হয়নি। আমি জানি না যে এত জায়গায় আগুন ধরানো হলো, এত হিন্দুদের ওপর অত্যাচার হলো, এত কিছু হলো, তখন 32 ধানমন্ডির বাড়িতে হাত পড়েনি। কিন্তু হঠাৎ এমন কি হলো যে এখন এই সময় যখন পরিস্থিতি কার্যত স্থিতি আসছে, তখন এই 32 ধানমন্ডির বাড়িতে হাত দেওয়া হলো, বাড়িটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। দেখে মনে হচ্ছিল একদল উন্মত্ত জনতা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তারা আগুনের খেলায় নেমেছে। এ কোন বাংলাদেশ? এটা দেখুন যেরকমভাবে হচ্ছিল, এরা সেলিব্রেট করলো 6 মাস তাদের রাজত্ব। আমি তো সেইভাবে দেখি। আর এরা কারা? এরা 100% জামাত। 100% জামাত কারা? রাজাকার রাজাকার যারা বলা হচ্ছে, এটা আমি জানি না বলা উচিত হবে কিনা। যত লক্ষ লক্ষ লোক মারা গেছে, তাদের মধ্যে শেষের দিকে ধরুন 13ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত, যখন অ্যাবাউট এস্টিমেটেড 50,000 লোককে ওরা মেরেছে। ঢাকা, খুলনা, চিটাগং ইউনিভার্সিটি অনেক ইন্টেলেকচুয়ালসকেও মেরেছে। তাদের সবাইকে মারার যারা হেল্প করেছে, জামাত বা রাজাকার, তারাই আজকে এইসব করছে, বা তাদের ছেলে নাতি এরা করছে। তারা তো অনেক বৃদ্ধ হয়ে গেছে এখন। তো ব্যাপার হচ্ছে কি, তারা শুধু প্রো পাকিস্তান নয়, তারা বাংলাদেশ বা বাংলাদেশের গঠন সেই ফর্মুলাটাকেই তারা রিজেক্ট করতে যায়। এদের মধ্যে কেউ মুক্তিবাহিনীতে ছিল না। আর একটা খবর আসছে, সেটা অফিসিয়ালি ওরা তো বলতে পারছে না। খবরটা হচ্ছে যারা ইস্ট পাকিস্তান রেজিমেন্ট বা ইস্ট পাকিস্তান রাইফেলস থেকে, তার মধ্যে জিয়াউর রহমানও পড়ে, খালেদা জিয়ার, ছেড়ে মুক্তিবাহিনী বা বাংলাদেশের হয়ে লড়াই করেছে, তারা পেনশন পায়। তাদের পেনশন বন্ধ করে দেবে এই প্রেজেন্ট সরকার। আচ্ছা, যারা পাকিস্তান আর্মিতে ছিল, রিটায়ারমেন্ট নিয়ে পরে এসছে বাংলাদেশে,
এসে বাংলাদেশে মুক্তিবাহিনী বা বাংলাদেশ আর্মি, তখন তার মুক্তিবাহিনী না আর্মিতে জয়েন করেছে, তাদেরও এরা পেনশন বন্ধ করে দেবে। আচ্ছা, যারা রিপ্যাট্রিয়েটেড বাঙালি অফিসার ওদিকে ছিল, মানে ওয়েস্ট পাকিস্তানে, ইনফ্যাক্ট সবাই নিশ্চয়ই জানেন আর্মার ডিপ যেটাকে স্ট্র্যাটেজিক রিজার্ভ বলা হয়, মানে গর্বের জিনিস, সে পাকিস্তানের যে আর্মার ডিপের যিনি জিওসি ছিলেন উনি একজন বাঙালি অফিসার ছিলেন। আচ্ছা, ওনাকে লড়াই লড়তে দেওয়া হয়নি, হি ওয়াজ অফকোর্স এলওবি করে দেওয়া হয়েছিল, লেফট আউট অফ ব্যাটেল যাকে বলে। সেটা একটা মুজিবের বিরাট ভুল হয়েছিল। উনিও এসেছিলেন 1973-এ সিমলা এগ্রিমেন্টের পরে। ও হি ওয়াজ ওয়ান অফ দ্য রিপ্যাট্রিয়েটেড বেঙ্গলি ফ্রম দেয়ার টু হিয়ার। আচ্ছা, জিয়াউর রহমান কেন সবাই সাফিউল্লাহ এদের থেকে অনেক সিনিয়র ছিলেন, খুবই দক্ষ অফিসার, নইলে তাকে উনি চিটাগাং পোর্ট ট্রাস্টের একটা ছোট চাকরি দিয়ে দিয়েছিলেন। মানে উনি, আমি একটু ডাইভার্ট করছি, উনি নিজেও তো ছিলেন না মুক্তিবাহিনী যখন যুদ্ধ করছিল, উনি ছিলেন তো লোকপাত জেলে লাহোরে। কাজে উনি যখন এলেন, যারা ছিল বা মুক্তিবাহিনী বাংলাদেশে যারা ছিল তাদের সব পোস্ট যা আছে সব দিয়ে দিয়েছেন। কাজে পরে যারা এলো তাদের মধ্যে দক্ষ যারা আছে তাদের উনি ঠিক মতন রিহ্যাবিলিটেট করতে পারেন। সেটা একটা ক্ষোভ আকারে জন্ম, সেটা একটা বিরাট ক্ষোভ ছিল। সেটা দ্যাট ওয়াজ এ হিউজ স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক অফ মুজিবুর রহমান। এগুলোর জন্যই 15ই আগস্ট 1975 ফাইনালি হয়েছিল। মানে অন্য কারণে হয়তো, কারণ এবার দ্য থিংস ওয়ার অ্যাকচুয়ালি বিল্ডিং আপ ফর দোজ থিংস। তো এগুলো বাংলাদেশ ওরা মেটাতে চায়, এরা চায় না। এখন তো বলতে পারে না যে আমরা সেপারেট নেশন হব না, উইল কম্বাইন উইথ দেম, বাট যারা করছে তারা এই জিনিসটাই করছে। বঙ্গভবন দেখুন, পাকিস্তানও এখানে লুটপাট করেছিল কিন্তু কোনো ক্ষতি করেনি। ইনফ্যাক্ট 75-এর পর টিল ভদ্রমহিলা আবার কবে এসছেন পাওয়ারে, আমাদের হাসিনা, 96 to 2001, 96-এর আগে পর্যন্ত তো, মানে 75 to 96, এই 21 বছর তো ওনারা কেউ রাজত্ব করেনি। তার মধ্যে ওখানে একটু লুটপাট হয়েছিল, কিন্তু ওই যে মিউজিয়াম তৈরি করা হয়েছিল দ্যাট ওয়াজ ইনট্যাক্ট। ছোট ছেলেকে যাকে মেরে, তাহলে হঠাৎ করে এই জায়গাটায় হামলা করার কারণ কি? এটা কি মানে হাসিনাকে ভয়ঙ্কর পরিমাণে একটা আঘাত করা, সেন্টিমেন্টালি আঘাত করা, কোথাও কি এইটাই উদ্দেশ্য ছিল? হাসিনা শুধু সব আওয়ামী লীগ, দ্য মেসেজ ওয়াজ সেন্ট টু অল আওয়ামী লীগ সাপোর্টার্স, অল আওয়ামী লীগ লিডার্স। ওই কিছু সিনেমা আর্টিস্ট এই তাই দেখালেন তো, সবাইকে একটা মেসেজ করে দিল যে এখন একটু বাড়াবাড়ি করলেই একদম শেষ করে দেওয়া হবে। বললেন না যে পুরনো প্রেসিডেন্টের বাড়িও করেছে, ইনফ্যাক্ট শেখ হাসিনার স্বামী যিনি বেঁচে নেই ওয়াজেদ, তার বাড়িও ভেঙে দিয়েছে। তার বাড়ি হচ্ছে 5 নম্বর ধানমন্ডি, তার বাড়িও ভেঙে ধুলিসাৎ করে দিয়েছে। তো এরা হচ্ছে ওই এলিমেন্টটা, আর এটা বিএনপির ওপরও ওরা মেসেজ পাঠাচ্ছে। এটার প্রধান কারণ হচ্ছে, ওরা এখন ইন দ্য নিয়ার ফিউচার দে ডোন্ট ওয়ান্ট টু ডিক্লেয়ার দ্য ডেট অফ দ্য ইলেকশন। সেটা ওরা একদম করতে চায় না। এখন পার্টি করলেই তো তারা জিতবে না। হয়তো আপনি যেমন দেখালেন যে একটা 15ই ফেব্রুয়ারির মধ্যে পার্টি করবে, গঠন করবে, অন্যকে ডিস্ট্রয় করতে হবে। তারা মানে দে শুড নট বি ইন এ পজিশন টু দিস থিং। আওয়ামী লীগের এখন তো সবাই একটু ভয়ে ভয়ে থাকবে, বিএনপি নেতাদেরও ওই জিনিসটা করার চেষ্টা করবে। স্যার, আপনার বক্তব্য থেকে দুটো বিষয় আমার কাছে উঠে আসছে। সেটা হচ্ছে, বিএনপিকে যদি বার্তা দেওয়া হয়ে থাকে তাহলে বিএনপিকে বার্তা কেন? এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো জায়গায় থাকা রাজনৈতিক দলটার নাম হচ্ছে বিএনপি। অনেকে বলছেন বিএনপি জামাত যোগেই কার্যত এর উৎপত্তি শুরু হয়েছে, বা এই সাপোর্টটা তারা প্রথম দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বিএনপির কাছে এটা কেন বার্তা? 1 নম্বর পয়েন্ট। 2, অনেকে বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে আর্মি অভ্যুত্থান হতে পারে। যদি আর্মি অভ্যুত্থান হয় তাহলে সেক্ষেত্রে বিএনপিরও যেমন চাপ থাকবে, একইভাবে চাপ থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কাছেও। তাহলে এই উদ্ভূত পরিস্থিতিতে আর্মি যদি কন্ট্রোল নিতে বাধ্য হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? অর্থাৎ আমাদেরকে এখন বাংলাদেশের পেছনে ফিরে তাকানোর কিছু নেই, কোনো ইট আমরা জোড়া দিতে পারবো না।
কিন্তু আমাদের আর একটিও যাতে ইট সেখান থেকে খসে না পড়ে, আর একটিও যাতে বাংলাদেশের অসম্মান না হয়, তার জন্য বাংলাদেশিরা যা করছেন তার থেকে অনেক বেশি চিন্তা হচ্ছে আমাদের এখানের ভারতীয়দের। কারণ হাসিনা ভারতে আছেন বলে ওই ধানমন্ডির বাড়ি ভাঙার সময় দিল্লি বিরোধী স্লোগান উঠছে। আমি এই জায়গাটা একটু কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে জানতে চাইব যে এই আমার কাছে যেটা খুব অ্যালার্মিং লাগছে যে ভারত বিরোধী স্লোগানে কোথাও ভাটা পড়েনি। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, ভারত কিন্তু কখনো কোনো বিষয়ে আগ বাড়িয়ে মন্তব্য করেনি, কিন্তু যে মুহূর্তে বঙ্গবন্ধুর বাড়িতে হাত দেওয়া হয়েছে ভারত কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত দেওয়াটা এটা ভারত কোথাও একটা সেন্টিমেন্টালি জায়গা থেকে, মানে আমি যদি বিষয়টাকে এইভাবে ভাবার চেষ্টা করি যে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যেভাবে বাংলাদেশকে সে সময় মিসেস গান্ধী যেভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করলেন সেটা কোথাও ভারতের যে শৌর্য, ভারতের যে একটা গর্বের জায়গা, সেখানে আঘাত লাগা। একদম সৈকতবাবু, আপনি ঠিক জায়গায় বলেছেন। এটা তো শুধু একটা সিমেন্ট ইট আর পাথরের বাড়ি নয়, ঠিক, এটা একটা ভাবাবেগের জায়গা, একটা ইমোশনের জায়গা। শুধু ইমোশনের ভারতবর্ষ না, বাংলাদেশে যারা প্রত্যেকটি নাগরিক যে আছে তা এই বাড়িটার সঙ্গে তাদের ভাবাবেগ জড়িয়ে আছে। আমাদের দেখতে হবে যে আপনি যে বললেন যে এটা ভাঙলো কেন। এক হচ্ছে 5 তারিখে যে উনি একটা হাসিনা একটা লেকচার দেবে, এটা প্রায় সবাই জানতো। ঠিক, একটা ডিস্ট্রাকশন করার অবজেক্টিভ ছিল যে এই পুরোটার থেকে ডিস্ট্র্যাক্ট করে দেবে। তো সেইখান থেকে এই রিসোর্স মোবিলাইজেশন, ছাত্রদের অভ্যুত্থান যেটা আমরা বারবার বলি, এটা তো পেছন থেকে কোনো সাপোর্ট না হলে কেউ করতে পারবে না। 100% ইউনিস, যে দুর্বৃত্ত সরকার বলবো এখন ইউনিস, যে মৌলবাদীদের সরকারকে যে সাপোর্ট দিয়েছে তার নাম ইউনিস। এই সাপোর্ট দিয়েছে, রাস্তা বানিয়ে দিয়েছে, সেই রাস্তায় গভর্নমেন্টের বুলডোজার নিয়ে গিয়ে বাড়িটার ওপর আঘাত করেছে, সরকারি বুলডোজার। আমি এই ওয়ার্ডগুলো জোরে বলছি। এবং যখন ভাঙা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো, একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান থেকে একটা টুইট করা হলো। কি করা হলো? যে 1971-এ যারা এবং যে ইন্ডিপেন্ডেন্স নিয়ে এসেছিল, স্বাধীনতা নিয়ে এসেছিল, তার সেই বাড়িটাকে যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, এতে আমরা দুঃখিত। একদিকে ভারতবর্ষ যে 1971-এ পেছন দিক থেকে যে সাপোর্ট দিয়েছে, এবং স্যার ছিলেন ওখানে, এই ধানমন্ডির বাড়িতে স্যার ছিলেন, আমাদের কাছে গল্প করছিল, এবং এই মুক্তি বাহিনীকে কিভাবে সাপোর্ট করেছে, কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং এই পূর্ব পাকিস্তানের ইস্ট পাকিস্তানকে ল্যাজ গুটিয়ে কেউ পালিয়েছিল এবং 90,000 তার সৈনিককে হাত জোর করে ভারতের কাছে সারেন্ডার করতে হয়েছে। এবং সারেন্ডারের সময় স্যাররা ছিলেন, কি হয়েছিল প্রত্যেকে ইতিহাসটা জানে। সেই ইতিহাসে পাকিস্তান ভাবছে, এই ডিজিআইএসআই কিছুদিন আগে এসছিল, আপনি প্রোগ্রামে সুন্দর করে এটাকে দেখিয়েছিলেন। এই ডিজিআইএসআই কি প্ল্যান প্রোগ্রাম ফন্দি করছে এখানে, বাড়িটা ভেঙে যদি ওরা ভাবে যে ভারতের ওপর একটা রিভেঞ্জ নিচ্ছে, এটা একবারে ভুল ধারণা। এই ধারণা থেকে পাকিস্তান এই পাকিস্তানের পশ্চিমে 1989 থেকে এই 2025 অবধি অনেক ট্রাই করেছে। কার্গিল হয়েছে 48-এর পর থেকে, 48, তারপরে 65, তারপর 71, তারপর কার্গিল। এবং এই যে 1000 কাজ, যে আমি বারবার বলছি ব্লিডিং বাই 1000 কাজ, যে ডক্টরিন, সেটা তো ট্রাই করে গেছে ফ্রম দ্য ওয়েস্টার্ন বর্ডার, বিভিন্ন জায়গায় 26/11 বম্বেতে হয়েছে, বিভিন্নভাবে অ্যাটাক করেছে ভারতবর্ষকে, কিন্তু ভারতবর্ষকে নত করতে পারিনি। এবং আজকের দিনেও সে আর একটা নতুন লঞ্চ প্যাড পেয়েছে, ওয়েস্টার্ন সেক্টর থেকে সে চলেছে ইস্টার্ন সেক্টর। বাংলাদেশকে ভাবছে লঞ্চ প্যাড হিসেবে, 7 সিস্টার্স এবং ওয়েস্ট বেঙ্গলকে লঞ্চ প্যাড হিসেবে ইউজ করবে, অথবা কোনো ক্ষতি করতে চায়। আমার মনে হয় এই যে ধানমন্ডির বাড়িতে ওরা যে আঘাত এনেছে, এই আঘাতটা কোন দিকে যায়, হয়তো বাড়ি ভেঙে গেছে, আবার হাসিনা গভর্নমেন্ট কোনো না এক সময় আসবে, এই বাড়িটা আবার হবে। ইতিহাস কোনোদিন মুছে যেতে পারে না, বাড়ি ভাঙতে পারে। বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে যেই বাড়ির মধ্যে থেকে বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে,
এই বাড়ি থেকে ইন্ডিপেন্ডেন্স পেয়েছে, এই বাড়ি থেকে আজ যা বাংলাদেশ এই বাড়ির থেকে নিয়ন্ত্রিত হয়েছে, পরিকল্পনা হয়েছে, এই বাড়িতে ভেঙে দিলে তার যে মনোভাব, তার যে প্রতীক, এটাকে মুছে দিতে পারবে। এখানে একটা জিনিস আমার খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে পাকিস্তান বোধহয় কোথাও চাইছে বাংলাদেশের মাধ্যমে একটা ইন্টারফারেন্স তৈরি করে, একটা ঝামেলা তৈরি করে একটা রিটালিয়েশনের আশা বোধহয় পাকিস্তান করার চেষ্টা করছে। কেন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এত সাহস হবে না যে ভারত বিরোধী স্লোগান দেবে? যারা যারা ভারতের আলু খেয়ে বেঁচে থাকে, যারা ভারতের বিভিন্ন দান নিয়ে বেঁচে থাকে, সেই বাংলাদেশ আমার মনে হয় না এখনো পর্যন্ত সেই সাহস দেখাচ্ছে, যদি না পাকিস্তান চীন তার পেছনে থাকে। এখন এই রিটালিয়েশনটা কোন দিক থেকে? ভারতবর্ষের যে স্ট্র্যাটেজি, আমরা জানি যে ভারতবর্ষের বিদেশ নীতি হচ্ছে খুব পরিষ্কার। এখানে আমার যেটা খুব ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, অনেকবাবু আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে ভারতবর্ষকে বোধহয় বিভিন্ন রকমভাবে একটু ব্যতিব্যস্ত করা, একটু বিপদে ফেলা, একটু বোধহয় কড়া ভাষায় জবাব দেওয়া, যাতে বিশ্বের কাছে ভারতকে প্রমাণ করা যায় যে হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে ভারতের এই যে দেখুন খুব মধুর সম্পর্ক ছিল, এই যে দেখুন প্রমাণ হয়ে গেল। সেটা আমার মনে হয় ভারত সেটা পা দিচ্ছে না বলে ক্রমাগত ভারতেরকে এমন এমন জায়গায় আঘাত করা হচ্ছে যাতে ভারত কোথাও একটা রিটালিয়েট করে বা ভারত কোথাও একটা কড়া বিবৃতি দেয় এবং সেটা ওরা এনজয় করে। এইটা হচ্ছে না, যতই চেষ্টা করুক হচ্ছে না। আপনি একদমই ঠিক বলেছেন। ভারতকে একটা উত্তক্ত করার একটা প্রচেষ্টা চলছে, এবং আমরা এবং আমি এখানে আগেও বলেছি, আরেকটা পরিকল্পনা হচ্ছে যে ভারতকে একটু এনসার্কেল করা, ঘিরে ফেলা। পাকিস্তান তো আছেই সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে, চীনকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই পরিকল্পনায় চীনও আছে, এবং তারা এখন বাংলাদেশকে একটা পেয়ে গেছে ফডার হিসেবে। এবং এই বাংলাদেশকে, যেটা উনি বললেন দীপ্তাংশু বাবুজি, ইস্টার্ন সেক্টরে, একদিন আমরা দেখেছি ওয়েস্টার্ন সেক্টরে অনেক বেশি তৎপর ছিল পাকিস্তান, কেননা ওয়েস্টার্ন সেক্টরে সে বিলং করে, সে ওই দিকেই আছে। এখন সে বাংলাদেশকে পেয়েছে যাতে ইস্টার্ন সেক্টর থেকেও ভারতকে ব্যতিব্যস্ত করা যায়, উত্তক্ত করা যায়। এবং যেটা সঠিকভাবে আপনি বলেছেন যে ভারতীয় বিদেশ নীতি যে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ একটা সময় ভারতের বন্ধু ছিল, কিন্তু আজকে সে বন্ধু নেই। তাহলে কি ভারতের বিদেশ নীতি পিছিয়ে পড়ছে বা বিদেশ নীতি ব্যর্থ হচ্ছে? এটাও বিশ্বের সামনে তুলে ধরার একটা পরিকল্পনা কিন্তু চীন বিশেষ করে করছে। পাকিস্তান তো আছেই, এটা পাকিস্তানের চেয়ে চীন অনেক বেশি শক্তিশালী আমরা জানি, সব দিক থেকেই, কূটনৈতিক দিক থেকে বলুন, সামরিক দিক থেকে বলুন, সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বলুন। পাকিস্তান তো চাইবেই ভারতকে ব্যতিব্যস্ত করতে, কিন্তু চীন আজকে এশিয়ায় ভারতকে প্রতিপক্ষ হিসেবে ভাবতে শুরু করেছে। এটা অনেক দিন ধরেই হচ্ছে। ফলে চীন কিন্তু ভারতকে একদিক থেকে এনসার্কেল করো, ভারতের প্রতিবেশীদের ওপরে প্রভাব বিস্তার করো, আরেকটা হচ্ছে ভারতকে ব্যতিব্যস্ত রাখো, এবং ভারত যে ব্যর্থ হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে, তার বিদেশ নীতি যে ব্যর্থ হচ্ছে, সেটাকে তুমি প্রমাণ করে দাও। এই বৃহত্তর গেম প্ল্যান। এবং আমার আরেকটা কথা মনে হচ্ছে সৈকত, সেটা হচ্ছে এই যে 32 নম্বর ধানমন্ডির ওপরে এই আক্রমণ, এটা কিন্তু একটা বৃহত্তর পরিকল্পনার অংশ, যেটা এই অর্থাৎ মুজিবের সঙ্গে সংশ্লিষ্ট যা যা স্মৃতিসৌধ আছে সেটাকে ভেঙে গুড়িয়ে দাও। সেটাকে ভেঙে গুড়িয়ে দিলে আওয়ামী লীগকে অপমানিত করা হবে। কিছুটা পরিমাণে যে আলোচনা হচ্ছিল উনি করলেন, দীপ্তাংশুবাবু করলেন, তাতে ভারতের ইমেজটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ফলে এটাকে হাসিনার বক্তব্যের সঙ্গে, লেকচারের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমার ধারণা এই পরিকল্পনাটা ছিল। আগে অন্যান্য সৌধ ভাঙা হয়েছে, এটা বাকি ছিল 32 নম্বর ধানমন্ডি, এবার এটাকেও গুড়িয়ে দেওয়া হলো। আমি যেটা বারবার করে বলছি যে ওই বাড়িতে কিন্তু একাধিক ব্যক্তিকে খুন করা হয়েছে। আমি সেই তালিকাটা যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই, আপনারা অবাক হয়ে যাবেন যে ওই বাড়িতে কাদের কাদের খুন করা হয়েছে। ওই বাড়িতে খুন করা হয়েছে 1975 সালের 15ই আগস্ট, যেটা স্যার বলছিলেন। খুন করা হয়েছে তার স্ত্রী ফজিলুত্তুন্নেসা, তাকে খুন করা হয়েছে। তার 3 ছেলে শেখ কামাল, শেখ জামালকে খুন করা হয়েছে, এবং 10 বছরের শেখ রাসেলকে খুন করা হয়েছে। তার 2 পুত্রবধূ সুলতানা কামাল এবং রোজি জামালকেও নিহত করা হয়েছে, এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন, ভাবতে পারেন। এবং এই খুনগুলো কারা করেছেন যে নামগুলো এখনো পর্যন্ত ভাসে, তার মধ্যে মেজর ডালিম, যিনি এখন খুব উঠে পড়ে লেগেছেন, যার নাম দেখবেন মাঝে মধ্যেই শোনা যাচ্ছে, তিনি আবার পালিয়ে টালিয়েও যাচ্ছেন শোনা যাচ্ছে।
মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার শরীদ, ফারুক রহমান, মহিউদ্দিন, মেজর পাশা, এরকম অনেক নাম রয়েছে। প্রায় 1.5 ঘন্টার অপারেশন, তাতে 18 জনকে খুন করা হয়েছে। ওই বাড়িতে রয়েছে মুজিবুর রহমানের রক্ত, সেই যাতে বাড়িটাই না থাকে, সেই কোনো স্মৃতি না থাকে, সেই জন্য এই ঘটনা। আমি এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানবো যে সেদিন ঠিক কি হয়েছিল এবং কেন এই বাড়ির প্রতি এত রাগ। আমি এবার একটু চলে আসতে চাইবো, আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, কূটনৈতিক বিশেষজ্ঞ। শুভাশিস বাবু, আমার যেটা একটা জিনিস বারবার মনে হচ্ছে যে বাংলাদেশে কোথাও মনে হচ্ছে আমার যে বাংলাদেশে এখন যা ঘটছে সেটা বাংলাদেশের থেকে অনেক বেশি বাংলাদেশের সীমান্ত পারের জন্য। আমার বারবার জানি না কেন এটা মনে হচ্ছে যে বাংলাদেশের ভেতরে যা হচ্ছে এটা আসলে বাংলাদেশকে দেখানোর জন্য আর কিছু নেই। বাংলাদেশের মানুষ জানেন, বাংলাদেশের 60% মানুষ এই আন্দোলনকে সমর্থন করেন না, তাহলে ভোট চাইছেন কেন? তাহলে বাংলাদেশের ভেতরে আর কিছু দেখানো নেই, এখন বাইরে দেখানো আছে। আর বাইরে বলতে আমার মনে হয় সবচেয়ে বেশি ইন্ডিয়াকে দেখানোর আছে। কি দেখানোর আছে ইন্ডিয়াকে ওদের? দেখো, আমি একটা খুব সহজ ভাষায় একটা কথা বলি। আমি যখন ছোটবেলায় আমরা যখন বদমাশি করতাম, আমার বাবা আমাকে বের করে রাস্তায় পিটাতো, ঠিক আছে? এটা এই কারণে না যে আমাকে শাসন করার জন্য, এই কারণে যে আমার বন্ধু বান্ধবদের মধ্যে একটা মেসেজ দিয়ে দেওয়া যে বদমাইশি তোরাও করবি না, আমার ছেলেও করবে না, এবং কোনো বদমাইশি যেন সংগঠিত না হয়, ঠিক আছে? বাংলাদেশ যেই পলিটিক্সটা করছে বা যে ডিপ্লোমেসিটা করছে সেটা অত্যন্ত নিম্নমানের এবং হাস্যকর ডিপ্লোমেসি। এই যেটা স্যার এক্ষুনি বললেন যে ওটা তো শুধুমাত্র একটা বাড়ি ছিল না, একটা স্মৃতিসৌধ ছিল, একটা ইতিহাসের স্তম্ভ ছিল। সেটাকে ভেঙে ওনারা প্রমাণ করতে চাইছেন যে ওনারা কি কি করতে পারেন। এবং পলিটিক্সে বা ডিপ্লোমেসিতে দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট। একটা শব্দ হচ্ছে পাওয়ার, আরেকটা শব্দ হচ্ছে রেলেভেন্স। পাওয়ারটা তো কেড়ে কুড়ে যেখান থেকে হোক জোগাড় যন্ত্র করে ওদের চলছে, কিন্তু রেলেভেন্সটা কোথা থেকে আসবে? এই রেলেভেন্সটা আনার জন্যে তাদেরকে তো একটা পন্থা নিতে হবে। তো পন্থাটা কি নিয়েছেন তারা পন্থাটা এটা নিয়েছেন যে পাবলিকলি এমন কাজকর্ম তারা করবেন যাতে লোকের মধ্যে ভয় সৃষ্টি হয়। আমি আবারও বলছি, বারবার আমার এই জিনিসটা, এই ঘটনাটা থেকে যেটা মনে হচ্ছে, দিস মেসেজ ওয়াজ ডাইরেক্টলি সেন্ড টু এনিবডি অ্যান্ড এভরিবডি ইন বাংলাদেশ হু ইজ থিঙ্কিং পলিটিক্যাল। যে রাজনৈতিক কোনো সলিউশন চাইছে বাংলাদেশে, ভোট হোক, যে পার্টি জিতুক না কেন সেই ভোটে ক্যান্ডিডেট দাঁড়াক এবং হোক। কারণ একটা জিনিস বাংলাদেশ জানে খুব ভালো মতো করে, যে যদি পলিটিক্যাল সলিউশন আসে, এই যারা অর্থনীতিবিদ যিনি বসে আছেন বা তার আশেপাশে যেসব উপদেষ্টাগুলোকে জুটিয়েছেন উনি, যারা একটু ঝামেলা হলেই দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এইসব বীর বিপ্লবীদের যাদেরকে উনি পাশে নিয়ে চলেন, এরা সবাই একটা জিনিস জানে খুব ভালো মতো, যদি পলিটিক্যাল সলিউশন হয়, পাওয়ারে বিএনপি আসুক, পাওয়ারে আওয়ামী আসুক, বা পাওয়ারে হুসোএভার ইট মে বি একটা পলিটিক্যাল পার্টি আসুক, তখন কিন্তু এই বাড়াবাড়ি অরাজকতা চলবে না। এবং এই বাড়াবাড়ি অরাজকতাগুলো বন্ধ হয়ে গেলে এদের যে থার্ড পার্টি ফান্ডিংটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। তাই জন্য এরা কি করছে, সবসময় একটা ক্যাওসের পরিস্থিতি সৃষ্টি করে রাখার চেষ্টা করছে, একটা কনফ্লিক্ট সৃষ্টি করে রাখার চেষ্টা করছে, জানান দেওয়া একদম। এবং ভারতবর্ষ সম্বন্ধে একটা কথা আমার বলা দরকার, ভারতবর্ষ বিশ্বাস করে ইন হার্ড কোর ডিপ্লোমেসি অফ আ ম্যাচিওর্ড মাইন্ড। একটা ম্যাচিওর্ড ডিপ্লোমেসি কখনো খুব লাউড হয় না। একটা ম্যাচিওর্ড ডিপ্লোমেসির সব থেকে বড় উদাহরণ হচ্ছে তার সাইলেন্ট অবজারভেশন। ভারত কিন্তু গতকালও যে অবজারভেশনটা পাঠিয়েছে, সেই অবজারভেশনটাও কিন্তু ভীষণ সাইলেন্ট অবজারভেশন, বাট ভীষণ স্ট্রেট অবজারভেশন। বাড়ির দাদুদের মতো, দাদুরা যেমন খুব কম বকেন, বছরে একবার বকেন। আমি একটা অন্য চ্যানেলে বলছিলাম, ডিপ্লোমেসিতে ভারতবর্ষ অনেকটা ঠিক পুরনো বাংলা সিনেমার ছবি বিশ্বাসের মতো, এক্সপ্রেশন এন্ড পার্সোনালিটিতেই বুঝিয়ে দেবে উনি কি চাইছেন ওই সিনটা থেকে, এবং ওইটাই ভারতবর্ষ করছে বারংবার। এবং ভারতবর্ষ বারংবার যেটা বোঝাবার চেষ্টা করছে, তোকে শুধরোবার রাস্তা দিচ্ছি, তোকে বারবার বলছি শুধরে যা, তোকে বারবার বলছি নিজেকে ঠিক জায়গায় আনো, কিন্তু এইটা যেটা বুঝতে যে ম্যাচুরিটিটা লাগে, সেটা কোনো একটা কারণে হয়তো তারা বুঝতে চাইছেন না, বা কোনো একটা কারণে তারা বোঝার মতো ব্রেনটাও হয়তো তাদের নেই। হয়তো বোঝার মতো দেখতে মাথা থাকলেই তো ব্রেন হয় না। আবার এটাও হয় অনেক সময় যে মাথাও আছে, ব্রেনও আছে, সবই আছে, পকেটটাও অত্যন্ত ভারী বলে তাদের পুরো বুদ্ধিটা পকেটে চলে গেছে। আচ্ছা, সেটাও হতে পারে। খুব ইম্পর্টেন্ট আলোচনা এগোচ্ছে। আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আর বিরতির পর ফিরে আসছি। যে এই বাংলাদেশ শুধু বাড়িটারি ভেঙে চুপ করে থাকেনি, তারা আবার ভারতকে পরামর্শ দিতে শুরু করেছে। ভাবুন অবস্থা। তারা ভারতকে কি পরামর্শ দিচ্ছেন, যে ভাই হাসিনাকে তোমরা রেখেছো ঠিক আছে, হাসিনা মাঝে মধ্যে আবার বাইরে বেরিয়ে এসে বক্তৃতা দিচ্ছে কেন, তাকে সামলাও। এটা কে বলছে? বাংলাদেশ।
কার সরকার বলছেন? মোহাম্মদ ইউনূসের সরকার, যিনি নিজেই দুদিন আগে বলছিলেন আমি আর বাংলাদেশে ফিরবো না বা ফেরার ইচ্ছে আমার নেই। তার সরকার এটা হাসিনাকে বার্তা দিচ্ছেন, যিনি আগামীকাল বাংলাদেশে থাকবেন কিনা ঠিক নেই। ফলে এই যে অদ্ভুত পরিস্থিতি বাংলাদেশে, এটার একটা নতুন নামকরণ হওয়া উচিত। আমার মনে হয় যে আন্তর্জাতিক সম্পর্কে এর একটা নতুন নামকরণ হওয়া উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি এই রাস্তায় অনেক দেশ হারছে, এবং এটা যে সুইসাইডাল, এটা যে আত্মঘাতী একটা বিষয়, সেটা দেখুন এই মুহূর্তে প্রমাণ করে দিচ্ছে আফগানিস্তান। যাই হোক, আমরা আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।